এসটি অফিসিয়াল। আমার অফিসে আজ আমার প্রাক্তন তার বউ নিয়ে এসেছে। কি যে প্রাণখোলা হাসিতে মেতে উঠেছে সে, ভালো লাগছে অনেকদিন পর দেখতে তাকে। অফিসের পিয়ন থেকে শুরু করে সবার সাথে কেমন হাসি হাসি মুখ করে বউকে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রাক্তনের নাম ফারহাদ, তার বউটা দেখতে ভীষণ সুন্দর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। আচার ব্যবহারও ১০০তে ১০০, সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করছে। শুনলাম মেয়েটার নাম পিয়া। খেয়াল করছি আর চোখে ফারহাদ আমার দিকে বারবার তাকাচ্ছে। নার্ভাস ফিল করছে নাকি সে? নিজের প্রাক্তনের সাথে স্ত্রীর পরিচয় করিয়ে দেওয়াটা বোধহয় খুব একটা সহজ কাজ না। ধীরে ধীরে আমার টেবিলের দিকে এগিয়ে আসছে ওরা দুজন। সামিয়া, কেমন আছো? বউকে পরিচয় করিয়ে দিতে নিয়ে এলাম। ভালো করেছি না? দেখো তো আমার লক্ষ্মী বউটা দেখতে কেমন। অনেকদিন পর ফারহাদ এর মুখে নিজের নামটা শুনলাম। তবে আগে তার কণ্ঠে নিজের নামটা শুনলে শিহরিত বোধ হতো। আজ তার কিছুই হচ্ছে না। মনে হচ্ছে ফারহাদ খুব ন্যাকামি শিখে গেছে। সে আসলে এসেছে তার বউকে দেখাতে যে মেয়েটি আমার চেয়ে বহুগুণে সুন্দর। বললাম, খুব ভালো করেছো। বিয়েতে তো দাওয়াত দিলে না, তাই তো আর উপহারও পাঠাতে পারলাম না। কাউকে না হোক, আমায় তো বলতে পারতে। আফটার অল তোমার সাথে আমার সম্পর্কটা তো একসময় ভালোই ছিল, তাই না? এ কথা শুনে পিয়া এক ঝাটকায় ফারহাদের দিকে তাকালো। ফারহাদের মুখ থেকে রক্ত যেন হঠাৎ সরে গিয়েছে। সে আমতামতা করে বলল, তা তো ঠিক, তবে এত তাড়াহুড়ো করে বিয়েটা করে ফেললাম। আসলে কি বলবো বলো, প্রিয়াকে দেখে আর বিন্দু মাত্র দেরি করতে ইচ্ছে হচ্ছিল না। বারবার মন বলছিল ওকে এখন নিজের করে না নিতে পারলে হারিয়ে ফেলবো। শীঘ্রই দ্রুত বিয়ের আয়োজন করলাম। এজন্যই অনেককেই জানাতে পারিনি। বউকে দ্রুত ম্যানেজ করে ফেলতে পেরেছে ফারহাদ। এখন তার চোখে দেখা দিয়েছে আত্মবিশ্বাস। বললাম, নো প্রবলেম, তোমরা দুজনেই ভালো থেকো, মন থেকে দোয়া করি। হঠাৎ পাশের একজন কলিগ পিয়াকে ডাক দিতেই প্রিয়া সেদিকে গেল। এই সুযোগে ফারহাদ বলল, হাসালে। ভালো থাকতে হলে তোমার দোয়ার প্রয়োজন নেই, আমরা এমনিতেই ভালো আছি। যাই হোক, তুমি সত্যি ভালো আছো তো? ভালো না থাকার কি কোনো কারণ আছে ফারহাদ? আমি জানি তুমি ভালো নেই। আমাকে ছাড়া কখনো তুমি ভালো থাকতে পারবে না। ভুলে গেছো আমাদের সুখের দিনগুলোর কথা? তারপর ভ্রু কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে বলল, তুমি আমাকে বিয়ে করনি সামিয়া, এটা আমি কখনোই ভুলবো না। একটা সামান্য ভুল তুমি ক্ষমা করনি, আমি কখনোই তোমাকে ভালো থাকতে দেব না। একটু হেসে বললাম, তুমি চেষ্টা চালিয়ে যাও, আগেও তো কম চেষ্টা করনি। বছর চারেক আগে কলিগ হিসেবে ফারহাদের সাথে পরিচয় আমার। এরপর ভালো লাগা থেকে মন দেয়া নেয়ার পর্ব শুরু হয়। দুজনেই প্রাপ্ত বয়স্ক ছিলাম বিধায় এক পর্যায়ে তাকে বিয়ের সিদ্ধান্ত নেই। অফিসে যাওয়ার পথে তুলে নিত ফারহাদ আমায়। এরপর একসাথে লাঞ্চ করা, টুকটাক শপিং করা, অফিস থেকে একসাথে ফেরা, সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল। একটা ভালো লাগা কাজ করতো সব সময়। অফিসের বেশ কিছু কলিগও ব্যাপারটা জানতেন। একদিন সন্ধ্যায় অফিসের কাজ শেষ হতে দেরি হয়ে যায়। 14-15 জন কলিগ ছিলাম আমরা। হঠাৎ বৃষ্টিও শুরু হয়ে যায়, আটকা পড়ে যাই অফিসে। বাসায় ফোন করে আমার অবস্থার কথা জানিয়ে দিই। ফারহাদও অফিসে আছে বিধায় আমার পরিবার নিশ্চিত হয়। এর মাঝে টুকটাক কথা ছাড়া ফারহাদ আমার সাথে বেশি কোনো কথা বলেনি। একজন কলিগের সাথে ফিসফিস করে কি যেন বলে চলছিল ফারহাদ। ব্যাপারটা সিরিয়াসলি নেইনি। 11টার দিকে বৃষ্টি একটু কমলে অফিস থেকে বেরিয়ে দ্রুত একটা সিএনজি নেই। ফারহাদও আমার সাথে উঠে বসে। আমি কিছুটা স্বস্তি পাই। কিছু দূর সিএনজি যেতেই ফারহাদ নির্দেশ দেয় অন্যদিকে সিএনজি ঘোরাতে। আমি প্রচন্ড অবাক হই, বলি, সিএনজি এদিকে ঘোরালে কেন? আমার বাসা তো এদিকে নয়। আরে চিন্তা করো না, আমি তো সাথে আছি। একটু পর না হয় বাড়ি যাবে। মানে কি ফারহাদ, তুমি বুঝতে পারছো এখন কয়টা বাজে? আরো দেরি করে বাসায় যাব? বাসায় কি জবাব দিব? কেন, অসুবিধা কোথায়?
কাল তো অফ ডে, আমি তোমার বাসায় পৌঁছে দিব। কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? মিনহাজের বাসায়। ওর রুমমেট নেই, একটা রুম খালি আছে। মিনহাজ বলেছে ও সব ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো না তো। আমার মাথায় যেন বাজ পড়ল। মিনহাজ মানে মিনহাজ ভাই, আমাদের কলিগ, যার সাথে এতক্ষণ ফারহাদ ফিসফিস করে কথা বলেছে। তার মানে ফারহাদ আমায় নিয়ে খালি রুমে সময় কাটাতে চায়? ছি, এই ছিল তোমার মনে ফারহাদ? এই সামিয়া, আমরা দুজনেই তো অ্যাডাল। এতদিনের সম্পর্কে আমরা এটা তো চাইতেই পারি। আমরা না, তুমি চাইছো। আমি চাইছি না এটা। গাড়ি ঘোরাতে বলো। এই সামিয়া, রিয়েক্ট করছো কেন? দুজনের সম্মতিতে হলে কি ক্ষতি? আর আমি তো পালিয়ে যাচ্ছি না, বিয়েতে আফটার অল তোমাকেই করব। গাড়ি ঘোরাও প্লিজ। এই পাগলি, আমি আছি তো, ভয় পাচ্ছ কেন? আমি আর কিছু না বলে ফারহাদকে কষিয়ে একটা চড় দিলাম। ঘটনায় ফারহাদ বাকরুদ্ধ। আমি সিএনজি চালককে গাড়ি ঘোরাতে নির্দেশ দিলাম। আর ঝামেলা করেনি সে। ওই দিন রাতে আমি বাসায় ফিরেছিলাম 12:30টায়। এরপর থেকে ফারহাদের সাথে আর সম্পর্কটা এগিয়ে নিতে চাইনি। ফারহাদকে দেখলেই মুখোশ পরা মানুষ মনে হতো। এই ফারহাদকে তো আমি চিনি না। ফারহাদ অবশ্য কয়েকবার সরি বলেছে, কিন্তু আমি মন থেকে আর সায় পাইনি। মাস 2-1-এর মধ্যেই ব্রাঞ্চ পরিবর্তন করে আমি গাজীপুর চলে আসি। এরও 7 মাস পর পারিবারিকভাবে আমার বিয়ে হয় রাশেদের সাথে। বয়সে আমার চেয়ে প্রায় বছর 10-এর বড়, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। বেশ ভদ্র আর শান্তগোছের মানুষ রাশেদ। বিয়ের পরপরই বুঝেছিলাম সে কথা বলতে তেমন আগ্রহী নয়, তবে দারুণ শ্রোতা। তবে সে স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করত, কেয়ারিংও ছিল যথেষ্ট। আমি অনেক দিন পর এরকম কাউকে পেয়ে স্বস্তি অনুভব করতাম। কিন্তু বিয়ের 8 দিন পর রাত 11টায় রাশেদের ফোনে আসা একটা আননোন কল আমার জন্য খুব অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ওপাশ থেকে কি বলছে ফোনে আমি কিছু বুঝতে পারছি না। রাশেদ বলছে, দেখুন ভাই, আপনি কে আমি জানি না। আপনার কথা সত্য না মিথ্যা তা আমি যাচাই করতেও যাচ্ছি না। আপনার আর সামিয়ার আগে যদি সম্পর্ক থেকেও থাকে, সেটা তার বিয়ের আগের ব্যাপার। বিয়ের আগের জীবন সে তার মতো করে পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। এখন সে বিবাহিত, এখন থেকে সে যা করবে তার জবাবদিহিতা সে আমাকে করবে। বিয়ের আগের লাইফ নিয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে পারি না। ভালো থাকবেন আপনি। আমি চরম অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলাম, কে ফোন করেছিল? ফরহাদ বলে একটা লোক কিসব বলছিল, বাদ দাও। তোমার কি সত্যিই আমার অতীত সম্পর্কে জানতে ইচ্ছে করে না? না, ওটা তো তোমার একার জীবন ছিল, কিন্তু এখন তুমি আমার সাথে কমিটেড। এখন থেকে তুমি যা করবে তার জন্য আমার কাছে দায়বদ্ধ থাকবে তুমি। রাশেদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। তখনই মনে হলো এই লোকটা কথা কম বলুক, কিন্তু মানুষের ব্যক্তিগত সম্পর্ককে যথেষ্ট সম্মান করে সে। আরেকটি কথা মনে হলো ভীষণভাবে যে ফারহাদকে ছেড়ে আসা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল। হঠাৎ ফারহাদ বলে উঠল, কি, কোথায় হারিয়ে গেলে? আমায় নিয়ে নিশ্চয়ই আগের দিনগুলোতে ফিরে গিয়েছ না? বললাম তো, ভুলতে পারবে না আমায়। আর প্রিয়াকে দেখেছ? তোমার চেয়ে 10 গুণ বেশি সুন্দরী, বয়সও কম। আর তুমি একটা বুড়ো বেটাকে বিয়ে করে বসে আছো। এবার বুঝতে পেরেছ তো যে কতটা ঠকেছ তুমি? আমি ফারহাদের দিকে তাকিয়ে বললাম, তুমি আগেও বেয়াদব ছিলে, এখনো তাই আছো। কে কাকে নিয়ে ভালো থাকবে এটা নিতান্তই তাদের ব্যাপার। নিজের মতো করে অন্যদের বিচার করো না। আমার প্রতিনিয়ত মনে হয় যে তোমায় দ্বিতীয়বার সুযোগ না দিয়ে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। তা না হলে রাশেদের মতো মানুষকে আমার স্বামী হিসেবে পেতাম না। যদি তুলনা করি তবে কোনো দিক থেকে তুমি তার যোগ্য না। আমি আশা করব তোমার সাথে আমার যেন আর দেখা না হয়। বলেই আমি আমার ডেস্ক ছেড়ে ক্যাফের দিকে এগিয়ে গেলাম। বুঝতে পারছি ফারহাদ আমার গমন পথে হা করে তাকিয়ে আছে। এত কথা আমি বলবো হয়তো এটা সে আশা করেনি। যাকগে, এখন আমার 1 কাপ চা দরকার, কড়া লিকারের। মাথাটা বড্ড ধরেছে। অনেকদিন পর আজ সকালে মেইলে একটা কাঙ্ক্ষিত রিপোর্ট পেয়েছি।
রাশেদকে দ্রুত সুখবরটা দিতে হবে, বাবা হতে যাচ্ছে সে। এই মুহূর্তে রাশেদের হাত ধরে বলতে ইচ্ছে করছে, জীবন সুন্দর, শুধু তুমি পাশে থেকো। আশা করি সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছ যে গল্পটির মাধ্যমে তোমাদের কি বোঝাতে চেয়েছি। তোমারও যদি এরকম বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে থাকে, তাহলে এখনই তার থেকে অনেক দূরে চলে যাও, না হলে তোমার জীবনে সেই কাল হয়ে দাঁড়াবে। তোমার জীবনটা তার জন্যই নষ্ট হয়ে যাবে। যে বিয়ের আগে তোমাকে চায়, সে অবশ্যই তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার সৌন্দর্যকে। যদি মনে হয় গল্পটি ভালো, তাহলে অবশ্যই একটি লাইক দিবে। আর যদি বেশি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে গল্পটি তোমার কাছে কেমন লেগেছে। আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে। তো সবাই ভালো থেকো, দেখা হবে কালকের ভিডিওতে।